শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। শুধু দর্শক মণ্ডলী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা, একই সাথে থিয়েটারের নাট্যকর্মীদের ভাবনা, সৃজনশীলতা ও ওদের পরিকল্পনাগুলো আপনাদের কাছে তুলে ধরা। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি থিয়েটার কেবলই বিনোদন নয়, থিয়েটার হচ্ছে সমাজ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে থিয়েটারের গুরুত্ব তুলে ধরাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের প্রিয়জন, নাট্যজন মোস্তফা কামাল যাত্রা, নাট্যকার, নির্দেশক, অভিনেতা, খণ্ডকালীন শিক্ষক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রশাসনিক কর্মকর্তা, নাট্যাধার। কামাল ভাই, স্বাগত আপনাকে মঞ্চালোকে। আপনাকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা কামাল ভাই, যদি বলি যে থিয়েটারটা শুরুটা এবং আপনার শুরুটা কিভাবে হয়েছিল, এবং আপনি কি এমন কোনো কিছু ফেস করেছেন যেটা আপনার বাধা হয়ে দাঁড়িয়েছে? প্রশ্নের যদি দুটো অংশ হয়, একটা হলো আমি কিভাবে শুরু করেছিলাম। আমার বাবা চট্টগ্রাম ওয়াসায় ঠিকাদার হিসাবে কাজ করতেন। আমাদের বাসা ছিল লালখান বাজার, হাই লেভেল রোডে। তো সেই সূত্রে শিল্পকলার সামনে দিয়ে যাতায়াত ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দিব, তখন কোচিংয়ে আমার সাথে এক বন্ধুর কথা হয় যে থিয়েটার করে, মেহেদি হাসান। সে হচ্ছে মঞ্চমুকুট নাট্য সম্প্রদায়ের সাথে কাজ করত। সেটা কত সাল হবে? 88। আচ্ছা। তো তার শো থাকলে দেখতে যেতাম। আর আমাদের বাসার ঠিক অপোজিটেই এখন যেখানে ওয়াসা অফিস, তার থেকে শিল্পকলার দিকে যাবার সময় রেড ড্রাগন নামে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, যেখানে এখন সুউচ্চ ভবন উঠেছে, একটা মাল্টি স্টোরিজ, যেটা হোটেল কাম একটা শপিং মল তৈরি হয়েছে। আচ্ছা। এটার পাশেই ছোট একটা বিল্ডিং আছে, নিরূপণী, এটা দোতলায় একটা প্যাথোলজিক্যাল টেস্ট হয়। আচ্ছা। তো সেই টেস্টের কারো হয়তো বাবার কিংবা মায়ের রিপোর্টটা আনতে পাঠিয়েছে। জি। আনতে গেছি দোতলায়, তখনও রিপোর্ট রেডি হয়নি, নিচে তাকিয়ে আছি। দেখলাম যে শিল্পকলা থেকে কিছু পরিচিত নাট্যজন যারা বেরিয়েছে, বন্ধুর সূত্রে নাটক দেখতে গেলে কে কোন দলের এগুলো জানা ছিল। সেখানে আমাদের গণায়নের সাইফুল ভাই, আহমেদ ইকবাল হায়দার, ওনাদের সাথে কোনো একটা কারণে বচসা হয়েছে। তো সেটা নিয়ে একটু শাউট হচ্ছিল। তো উপর থেকে দেখেছি সেখানে মেহেদিও ছিল। আচ্ছা। তো পরদিন তার সঙ্গে যখন কোচিং সেন্টারে দেখা হয়, তখন তাকে বললাম যে কি হয়েছিল। তো ওদের নিজেদের ব্যাপারে এরকম করে ফেলেছে। তো বলে যে দলে কাজ করার জন্য, কিন্তু বাসায় আলাপ করলাম, বলছে যে না, পরীক্ষার পরে, মানে এসএসসি পরীক্ষার পরে। তা আমাদের ফেব্রুয়ারির দিকে পরীক্ষা শেষ, মার্চের দিকে সে এক ধরনের জোর করেই নিয়ে গেল ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট, মঞ্চমুকুট, সেখানে রিহার্সাল করত। ওই থেকে শুরু করা আর কি। আচ্ছা। আর চ্যালেঞ্জের বিষয় হলো, যেহেতু বাসায় বলেছি আর পরীক্ষার পরে যেতে বলেছে, গেছি, জেনেছে, কিন্তু এত বেশি একাত্ম হয়ে যাব এটা বাসা পছন্দ করতো না আর কি। ভাই বোনদের মধ্যে বড় ছিলাম, একটা তো রেসপন্সিবিলিটি থাকা দরকার, সবকিছু মিলিয়ে। পড়াশোনা অলরেডি, হ্যাঁ, মানে কলেজে যাচ্ছেন? কলেজে যাচ্ছি, সবকিছু মিলিয়ে এইভাবেই শুরুটা। বাধার দিক থেকে পরবর্তীতে যখন বেশি ঘনিষ্ঠ হয়ে গেছি, তখন একটু বাসা থেকে পেছু টান দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আটকাতে পারিনি আর কি। এখন তো আপনি নাট্যাধারের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছেন। আপনি
সেই সাথে আবার খণ্ডকালীন শিক্ষকতাও করছেন আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে। তো আমরা যারা আমাদের যারা তরুণ প্রজন্ম যারা আছে, আমরা চাই যে তারা আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন তারা পাক, যেটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। সেই জায়গা থেকে যদি বলি, নাটক কিভাবে মানুষের চিন্তা ও মূল্যবোধ গঠনে ভূমিকা রাখে বলে আপনি মনে করেন? নাটক, আমি যখন কোনো কিছু পারফরমেন্স করি, পাণ্ডুলিপি থেকে যখন এটা অভিনয়ের পরিস্থিতিতে যায়, তখন আসলে একটা যিনি এই কাজটা করেন কিংবা যারা মিলে করেন তাদের এমবডিড হয়, শরীর মাইন্ড দুটো একসঙ্গে কাজ করে, করাতে হয়। এবং যারা এটাকে খুব সচেতনভাবে, মনস্তাত্ত্বিকভাবে, বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে পারেন, তাদের সবকিছু মিলে একটা ঐক্য তৈরি হয়। সেই ঐক্যটা খুব জরুরি। ঐক্যটা যখন আমার সামনে থাকা অডিয়েন্সের কাছে সমন্বিত একটা কো ক্রিয়েশন হিসাবে পৌঁছায়, সেটা তখন অ্যাকসেপ্টেন্স পায়। মানে আমরা সাধারণত বলি যে নিজে একাত্ম হওয়া, আমার কো আর্টিস্টদের নিয়ে একাত্ম হওয়া, এবং একটা জিনিস হচ্ছে, এরকম একটা কথা বলা হয় যে ভোক্তা এবং উপভোক্তা, যারা উপভোগ করতে আসে তারা আসলে, আমরা যারা পারফরমেন্স করি তারা হচ্ছে ভোক্তা। সো ফার্স্ট যিনি ভোগ করছেন তিনি যদি প্রপারলি এটা ভোগ করতে না পারেন, যারা দেখছেন তারা আসলে উপভোগটা যথাযথভাবে করতে পারবেন না। সো এই গ্যাপটা যেন না থাকে, সেটা সব টিমের সবাই মিলে যখন চেষ্টা করে, অবশ্যই ডিরেক্টর সেই সুতাটা, মালাটা গাঁথবার চেষ্টা করে প্রত্যেক আর্টিস্টকে নিয়ে। প্রত্যেক আর্টিস্টের মধ্যে যখন এই সুসংগবদ্ধ বিষয়টা দাঁড়ায়, তখন একটা ঐক্য তৈরি হয়, যেটা আসলে স্ক্রিপ্টেড হোক, নন স্ক্রিপ্টেড হোক, পারফরমেন্সটাকে অনেক বেশি ডেলিভার করতে সাপোর্ট করে। ওভারঅল মানে টিম ওয়ার্ক, যেটাকে টিম ওয়ার্ক, রাইট। তার মানে টিম ওয়ার্কটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এক্ষেত্রে। সেক্ষেত্রে যদি আমি আবার একটা কথা যদি আপনাকে বলি, নাট্যকলার সঙ্গে সাহিত্যের সম্পর্ক কি বলে আপনি মনে করেন? নাট্যকলার সঙ্গে সাহিত্যের সম্পর্ক মানে গুরুত্বটা কোন জায়গায়? একটা হলো নাট্য আর একটা কলা। জি। এখন নাট্যটা সেটা স্ক্রিপ্টেড হতেও পারে, নাও হতে পারে। এখন সাহিত্যটা হচ্ছে আসলে স্ক্রিপ্টেড। জি। সেটা প্রকরণগতভাবে সেটা কি নাটক না নাটিকা, না এটা পথনাটক না মঞ্চের জন্য, সেটার পার্থক্য থাকতে পারে। কিন্তু একটা সাহিত্য মান সম্পন্ন পাণ্ডুলিপির ভেতরে থাকা চরিত্রগুলোর মধ্যে দ্বন্দ্ব, ঘটনাক্রম, সেগুলোর মধ্যে যে কানেক্টিভিটি, সেটা হচ্ছে খুব জরুরি। সো এই জরুরি জায়গাটা যখন সবাই মিলে কনসাসলি ডেলিভার করার চেষ্টা করে, তখনই আসলে পারফরমেন্সটা ফলপ্রসূ হয়। সেখানে সাহিত্য এবং সাহিত্য মান, তার ভেতর দিয়ে তৈরি হওয়া যে আমাদের কথোপকথন, বচন, সংলাপ, সেগুলোই আসলে অনেক বেশি সমৃদ্ধ হয়। আমি নতুন কারো হাতের লেখার পাণ্ডুলিপি নিয়ে যখন করব, তার কাব্যবোধ, তার বাক্য গঠনের ব্যঞ্জনা ব্যবহার করার চিন্তা সক্ষমতা, দক্ষতা, এগুলোর উপরেই আসলে সাহিত্যের যে মানগত জায়গাটা তৈরি হয়। এখন সেটা যত উচ্চমার্গের হবে, যত সাহিত্য মানের হবে, তত বেশি আমার পারফরমেন্সে গিয়ে এটা প্রভাব ফেলবে। এবং যারা আমাদের অডিয়েন্স, তাদেরও এখানে আসলে রুচির বিষয় আছে। কোনো অডিয়েন্স, আমি একদম পথে প্রান্তরে পারফরমেন্স করছি, সেখানের মানুষের জন্য আমি যে সাহিত্য মানের নাটক নির্বাচন করা দরকার, কিংবা এটার প্রজেকশন প্যাটার্ন, এটার সংলাপের গঠনের ধরন, এগুলো আমি এলিট একটা শ্রেণীর সামনে যদি পারফরমেন্স করি, তখন একই রকম হলে কিন্তু ওই যে সাহিত্য মানের সাথে নাট্য মান, গুণ, এগুলো সাথে সম্পর্কিত একটা সমন্বিত বিষয় তৈরি হয়। সে কারণে অবশ্যই সাহিত্য মান গুরুত্বপূর্ণ যে কোনো নাটকের কলা হয়ে ওঠার বিষয়। তাহলে সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে, যেহেতু আমরা দর্শকের জন্য আমরা নাটক করি, তাহলে কি দর্শকের সাইকোলজিক্যাল অ্যাপ্রোচটাকে চিন্তা করে কি আমাদের পাণ্ডুলিপিটা কি চুজ করা উচিত বলে আপনি মনে করেন?
এটা ভাইস ভার্সা হতে পারে। সংগঠন কি চিন্তা করছে, সংগঠনের নীতি নির্ধারকরা কি চিন্তা করছে। একটা হচ্ছে আমি দর্শকের রুচি তৈরি করার জন্য নাটক নির্বাচন করছি, জি আরেকটা হচ্ছে আমার দর্শক কোথাকার, তার আসলে ব্যাকগ্রাউন্ড কি, তাদের উপযোগিতা কি, তাদের চাহিদাটা কি, এটা একটা নিড অ্যাসেসমেন্ট থাকা দরকার। আচ্ছা নিড অ্যাসেসমেন্ট যখন থাকবে, আমি আমার নিড অ্যাসেসমেন্টের ভিত্তিতে যখন পারফরমেন্সটা তৈরি হবে, তাহলে আমার দর্শক নির্বাচন সেভাবেই হবে যে আমি এই নাটকটা পথে প্রান্তরে করব। আমার আসলে অডিয়েন্স হচ্ছে ফ্লোটিং, জি তাদের আসলে ভাষাবোধ, সমাজ ভাবনা, চিন্তা চেতনা, আর আমার শিল্পকলা কিংবা মুসলিম হলে যে দর্শকরা আসবে, টিআইসিতে যে দর্শকরা আসবে, তাদের আসলে বিদ্যা বুদ্ধি, তার সামাজিক অবস্থান সবকিছু মিলিয়ে সাহিত্যের সাথে তার যে সম্পর্ক, পঠন পাঠনের জায়গা, এগুলোর পার্থক্য তো থাকবেই। এইটা ডিপেন্ড অন আসলে দল কিভাবে চাইছে, ডিরেক্টর কিভাবে বিষয়টাকে চাইছে, সে কাদের কাছে পৌঁছাতে চায়, তাহলে কিভাবে পৌঁছাবে, মিলেই সিদ্ধান্ত নিতে হয়। তা আমার কাছে যেটা মনে হয় যে দর্শকের যে সংকটটা আমরা মানে লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরেই আমাদের দর্শকের একটা সংকট আমরা তৈরি করছি, সেটা কি শুধু কি পাণ্ডুলিপিটা কি এটা একটা মানে এটার জন্য কি পাণ্ডুলিপি দায়ী নয় কি? পাণ্ডুলিপিকে দায় দেয়া যাবে না, আমি এই দিতে কথাটা হবে এই জন্যই নীতি বললাম। নির্ধারকদের। আর কথাটা আমি এই জন্যই বললাম কারণ আমি যদি ব্রেকটের নাটক করতে যাই, তাহলে ব্রেকটের নাটক বুঝার কয়টা দর্শকের সেই জায়গাটা আছে যদি আমি বলি। এটা তো ধরেন রাজনৈতিক সচেতনতার জায়গা, এবং ব্রেকটিয়ান অ্যাক্টিং মেথোডোলজি আর আমরা যেই পারফরমেন্স করি সেগুলোর অ্যাক্টিং মেথোডোলজি ভিন্ন। ওইখানে একটা রাজনৈতিক দেয়া নেয়া, পাওয়া না পাওয়ার বিষয় থাকে, জি রিচ করার বিষয়টা ভিন্ন। ব্রেকটিয়ান অ্যাপ্রোচের যেটা হচ্ছে যে এলিনেশন মূল তত্ত্বের জি বিষয়, সেই এলিনেশনটা আমি ডিরেক্টর হিসাবে আমার দল ঘটাতে চায় কিনা, সেটার আদৌ প্রয়োজন আছে কিনা। আমি সেরকম একটা ডিজাইনের প্রোডাক্ট তৈরি করলাম, বাট আমার অডিয়েন্স সেই মানের অডিয়েন্সের কাছে আমি যাচ্ছি না, জি তখন তো এইখানে করব, শিল্পকলায় করব, ওই মানের অডিয়েন্স তো এখানে আসছে না। একটা হচ্ছে আমরা যাচ্ছি না, আবার অডিয়েন্স আসছে না। মূল সংকটটা আমার যেটা মনে হয় যে আমরা কোনো নিড অ্যাসেসমেন্ট করছি না। অডিয়েন্স আসলে কি চাইছে, শিল্পকলার দর্শক টিআইসির দর্শক একই না। আমি আপনাকে সেটাই এবং বুঝাতে খুব চেয়েছি। কম হ্যাঁ, দর্শকই পাবেন দুই জায়গায় নাটক দেখে, খুব কম, হাতে গোনা। জি তো ওইখানের জিওগ্রাফি, এই অঞ্চলের জিওগ্রাফি এক না এক না, আমরা সেটা বিবেচনায় নিচ্ছি না। মানে এটা নিয়ে যে গবেষণাটা থাকা দরকার, দলের থাকা দরকার, সামগ্রিক থিয়েটার জি, অঙ্গনের থাকা দরকার, জি। সেটা আমাদের কাছে নেই। আর এক সময় ধরেন স্বৈরাচার সরকার এরশাদের সময়ে যেভাবে পথনাটকটার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং মাস লেভেল এত বেশি মঞ্চায়ন হয়েছে, তখন নাটক নির্বাচন এবং এটার পারফরমেন্সের ডিজাইন সবকিছু মিলিয়ে ওই দর্শকদের উপযোগিতাকে গুরুত্ব দিয়েই করা হতো। ফলে সেটা অনেক বেশি কানেক্টিভিটি, যোগাযোগটা তৈরি করেছে। আর এখন আমরা সেটা করছি না। এখন আমি যদি অনুদানের টাকায় নাটক করি, সেটা সরকারের টাকা, তা আমি তো সরকারের বিপক্ষে কোনো কথা আমার নাটক দিয়ে বলতে পারবো না। ওই প্রোডাক্ট দিয়ে আমি সেটা কিন্তু অ্যাড্রেস করতে পারবো না। তো এইটা করতে করতে আমাদের মধ্যে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয়। সেই অভ্যস্ততা কিন্তু আমাকে পথ থেকে মিলনায়তন থেকে রিহার্সেল রুমে নিয়ে আসছে। তাহলে কি এই যে আমরা উল্টো হয়ে গেছি। তাহলে যে অনুদানের কথা যেটা বললেন, হ্যাঁ, তাহলে কি সরকার কি আমাদেরকে উন্নাজালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললো, নাকি আমরা সেই আষ্টে পৃষ্ঠে বাধা পড়েছি, কোনটা? এখন জাল তো জালের কাজ করবে, জি জালে যে ধরা পড়বে এটা তাকে সিদ্ধান্ত নিতে হবে। মানে তার কোনো রেহাই নাই। হ্যাঁ, মানে সে তো জালে যেহেতু আটকা পড়েছে, সে কারো না কারো পেটে তো যাবে, হ্যাঁ যাবে, তাই না? যাবে। তাহলে তো জালে পড়া যাবে না, লক্ষ্য তখন ওইটা হয়ে যাবে, জালে পড়া যাবে না। তা আমি তো তখনই আমার স্বাতন্ত্রতাটাকে বিকিয়ে দেই না। এটা কি দেওয়া উচিত বলে আপনি মনে করেন? এইটা আসলে শর্ত সাপেক্ষ। আপনি ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতায়
যারা থিয়েটার করে সবাই না, সিলেক্টিভ কেউ কেউ ডিরেক্টর মাসোহারা পাচ্ছে, ওই দলের কিছু পারফর্মার মাসোহারা পাচ্ছে, সেরকম একটা প্রচলন ছিল। সবাই পাচ্ছে না, তাইলে যারা পাচ্ছে না তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। আবার যারা পাচ্ছে তারা পরের বার যেন বাদ না পড়ে, তার জন্য তার নাটকের ঘটনাক্রম, চরিত্র, দ্বন্দ্ব যারা দিচ্ছে তাদের সপক্ষে রেখেই করেছে, যেন বিপক্ষে না যায়। আপনি জাস্ট গত 1 মাসে কলকাতায় থিয়েটার অঙ্গনে বিশাল বৈপরীত্য তৈরি হয়েছে শুধু ডিউ টু দিস রিজন। এবং সেটা নাকি বাতিল বলে আবার বাতিল করতে চাচ্ছে সরকার, সেটা নিয়ে আবার আন্দোলন শুরু হয়েছে। আবার হ্যাঁ, হতে পারে, কারণ সরকার তো চেঞ্জ হচ্ছে। এখন যে সরকার এই কাজটা করছে সে তো তার পারপাস সার্ভ করতে চাইবে, যে এইটা একটা প্রোটেস্টের জায়গা, একটা তাকে তো তার আস্থায় আনতে হবে। জি, আস্থায় আনতে হলে তাকে তো আমি কিভাবে আস্থায় আনবো? জি। আর সরকার যখন পরিবর্তন হয়, নতুন সরকার গঠন হয়, তাদেরও আবার রাজনৈতিক অভিপ্সা, লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন থাকে। এখন গত 17 বছরের সরকারের সময় যারা সাংস্কৃতিক অঙ্গনকে নীতি নির্ধারক হিসাবে নেতৃত্ব দিয়েছে, নতুন সরকারের সময়ে কিন্তু একই লোক আসবে না, জি, ভিন্ন লোক আসবে। তাদের যে ওরিয়েন্টেশন, তাদের যে রাজনৈতিক দীক্ষা ভিক্ষা, সেটার সাথে মাচ করেই তারা ওই ফান্ডিংটা কাকে দেবে সেটা নির্বাচন করবে। আরেকটা জিনিস হচ্ছে কামাল ভাই, নাটকের চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করতে হলে কি কি জিনিসগুলো জরুরি বলে আপনি মনে করেন? এটা আসলে থিয়েটারে পড়া লোক একভাবে বলবে, থিয়েটারে পড়েননি, পড়ার প্রয়োজন পড়ে না আসলে। আমি আসলে চাইছিলাম আপনাকে একটু পরে করবো, কিন্তু আপনি যেহেতু নিজেই করে ফেলেছেন, প্রয়োজন পড়ে না। কতজন আসলে থিয়েটারের একাডেমিক এডুকেশন শেষ করে থিয়েটার করে? মাস অ্যাক্টিভিস্ট হচ্ছে করতে করতে শেখা, বোঝা, দেখতে দেখতে করা, এবং তাদের স্ট্যান্ডার্ডকে একাডেমিশিয়ানরা এসে যে ওভারল্যাপ করতে পারবে এটার কোনো গ্যারান্টি নেই। একাডেমি আপনাকে কি করবে? কিছু শর্ট টাইমে বেশি অ্যাচিভ করার কৌশল শিখাবে, তথ্য কিছু জানার জন্য, কিছু আপনাকে রিচ করার জন্য তথ্য দিবে। আমি যদি জানলাম, প্র্যাকটিস করলাম না, আত্মস্থ করলাম না, তাহলে আমার এই একাডেমিক জ্ঞানের দক্ষতার তো বহিঃপ্রকাশ ঘটবে না। তাহলে আপনার সাথে আমি একসাথেই বলতে চাই যে অবজারভেশন, যেটা আপনি একটু আগে বললেন, তাহলে একটা অভিনেতা অভিনেত্রীর জন্য কি মানে অবজারভেশনটা কি খুব বেশি জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই। এখন যাদের একাডেমিক পঠন পাঠন ছাড়া থিয়েটার করছে, সেখানকার ডিরেক্টর কিংবা দল প্রধান টিমের মেম্বারদেরকে গ্রুমিং করে যে তোমার অবজারভেশন হবে তুমি বাজারে গেলে কি করছো, কি দেখছো, কোন চরিত্র কিভাবে কথা বলছে, তার অঙ্গভঙ্গি কেমন হচ্ছে, তার স্বরভঙ্গি কেমন হচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজটা কিভাবে করছে, কার সঙ্গে কিভাবে করছে, সেটা দেখো। হয়তো আমরা এভাবে বলবো। আর একাডেমিশিয়ান হলে আমরা একটা কর্মশালার ভেতর দিয়ে যাব, সেখানে আমরা ওই চরিত্রগুলোকে সেখানে আনবো, এনে এক একজন এক একটা চরিত্র নেব, তার মধ্য থেকে আমরা এটা প্র্যাকটিসের মধ্যে ট্রাই অ্যান্ড এরর মেথডের ভেতর দিয়ে যাব, গিয়ে এটা আমি রিয়ালাইজ করব, এইটা আমি আত্মস্থ হওয়ার চেষ্টা করব। পার্থক্যটা ওখানেই। জি। সো একাডেমিক এবং নন একাডেমিকের জায়গা থেকে লাইভ এবং লাইভলি হচ্ছে নন একাডেমিকটাই অনেক বেশি উদাহরণ দেয় এবং সেটা অনেক বেশি অ্যাচিভেবল। এবং যখন ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা তৈরি হয়, আর হচ্ছে আমি একজন ধারণ করে কৃষক হলাম, এখন আমাকে বলা হচ্ছে যে এই কৃষকের চরিত্রের বডি ল্যাঙ্গুয়েজ দেখো, স্বরভঙ্গি দেখো, এইটার যে ইম্প্যাক্ট, ওইটার ইম্প্যাক্ট 100 টাইমস বেশি। ফলে দেখবেন যে থিয়েটারে যারা কাজ করছে অনেক দিন ধরে, অনেক লিজেন্ডারি ডিরেক্টর আছে যার একাডেমিক পঠন পাঠন নাই, মানে পাশ করা কাগজে সার্টিফিকেটটা নাই, কিন্তু একাডেমিশিয়ানের চাইতে তার পঠন পাঠন আরো অনেক বেশি, কারণ তার অবজারভেশন পাওয়ার অনেক বেশি। আমি যেটা বিশ্বাস করি আর কি, একটা পারফর্মারের জন্য মানে যত বেশি তার অবজারভেশন পাওয়ার, হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর। অবভিয়াসলি।
আমি সেটা মনে করি আর কি। অবভিয়াসলি। কারণ এই যে একটু আগে যেটা আপনি বললেন, তার অবজারভেশন যদি পাওয়ার যদি না থাকে, সে পাঠ্যপুস্তক দিয়ে তো খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। করতে পারবে না। চরিত্রগুলোকে ধারণ করতে গেলে তো ওকে ভিজুয়ালি দেখতে হবে, হ্যাঁ। তাই তো? সেই জন্য আমার মনে হয় যে প্রত্যেককেই সেই অবজারভেশনের জায়গাটাকে অনেক বেশি মানে গুরুত্ব দিয়ে দেখা মনে হয় আর কি। অবশ্যই। আপনি আচ্ছা, যদি- আরেকটা জিনিস কামাল ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে মানে সংলাপ বলার সময় আর কি কণ্ঠ উচ্চারণ এবং আবেগের মানে ভূমিকাটাকে কতটুকু জরুরি বলে আপনি মনে হয়? অবশ্যই জরুরি। এটার যেমন? মধ্যে যদি সংযোগ না ঘটে, আমি সংলাপ বলছি এক স্বরে, হুম। এক লয়ে, হুম। কিন্তু আমার ওই সংলাপের আবেগ, তার লয় ভিন্ন, তার মুড ভিন্ন, হুম। তাহলে তো মুডের সাথে লয়ের দূরত্ব তৈরি হচ্ছে, কিংবা আমার স্বরের উদারা মুদারা তার আর কোথায় আছি সেটার সাথে আমার ইমোশনের সাথে মিলবে না। তো এই ঐক্যটা তৈরি করতে হয়। এটা অনেক অনুশীলনের ভেতর দিয়ে একজন রিয়ালাইজ করে পারফর্মার, আচ্ছা, এবং প্রতিনিয়ত চর্চার ভেতর দিয়ে সে একটার সাথে স্বরের সাথে দেহভঙ্গির সাথে তার আবেগ, তার উচ্চারণ, এগুলোর তখন সিনক্রোনাইজেশন করতে সমর্থ হয়। এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। মানে যেকোনো একটা ভালো artist এর অভিনেতা জন্য। হতে গেলে তার এই হ্যাঁ, জিনিসগুলো obviously। জরুরি হয়ে যায় আর কি। হ্যাঁ। মঞ্চে শারীরিক ভাষাটাও তো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কাছে মনে হয়? Obviously, এবং যেহেতু আমরা জানি যে ভাষাটা- ভাষা দুটো, হ্যাঁ। একটা মৌখিক একটা দৈহিক। শারীরিক ভাষা দিয়েই আমি বাচনিক ভাষাকে অতিক্রম করতে পারি। মনে করেন আমার বাচনিক ভাষাটা থাকলো না, হুম, আমি শারীরিক ভাষাটা দিয়েও তো আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি। অবশ্যই। হয়তো অন্য দুইজনের সংলাপ হচ্ছে, আমি হয়তো দূরে থেকে শুনছিলাম, হুম। কিন্তু সেই শোনাটা আমার ভেতরে কি প্রতিক্রিয়া তৈরি করছে, আমার চরিত্রানুগভাবে কি রেসপন্স করা দরকার, নাট্যকার হয়তো কোনো সংলাপ দেয়নি, কিন্তু আমি তো ফ্রেমে আছি, আমি তো ভিজিবিলিটিতে আছি। আমার চরিত্রটাকে অনেক বেশি সমৃদ্ধ করবার জন্য, গ্রহণযোগ্য করে তোলার সময় সেটার সঙ্গে কিন্তু আমার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, আমার মুভমেন্ট, এগুলো দিয়ে কিন্তু আমি তার প্রতিক্রিয়াটা তৈরি করতে হবে। জি, এটা খুব অবশ্যই জরুরি। মানে বাচনিক অভিনয়ের পাশাপাশি শারীরিক অভিনয়ের জায়গাটাকে যে কোনো আর্টিস্টকে চিন্তায় রাখা। আঞ্চলিকতার সাথে তো আপনার উচ্চারণের কোনো মানে সমস্যা হওয়ার কথা তো না। আপনার কি মনে হয়? মানে আমি আঞ্চলিক একটা স্ক্রিপ্ট হ্যাঁ। নিয়ে কাজ করছি, হ্যাঁ, সেখানে উচ্চারণটা তো খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না। হয়ে ওঠে। ধরেন আমি চট্টগ্রামের ভাষার কোনো নাটক করছি, চট্টগ্রামের ভাষাই সাধারণত 5 মাইল পর পর চেঞ্জ হয়। চট্টগ্রামের কর্ণফুলী নদীর ওই পাড়ের মানুষের ভাষা, হ্যাঁ। এই পাড়ের মানুষের ভাষা, চট্টগ্রামের বড়ুয়াদের ভাষার ধরন, হিন্দু কমিউনিটির ভাষার ধরন, উচ্চবর্গীয় হিন্দুদের ভাষার ধরন, নিম্নবর্গীয় হিন্দুদের ভাষার ধরন ভিন্ন। তো আমি একটা নাটকে যখন আমি চরিত্রায়নটা করব, তখন আর্টিস্ট হিসেবে আমাকে ঠিক করতে হবে আমি আসলে কোন জিওগ্রাফির চরিত্র। আমি কি নদীর এই পাড়ে না ওই পাড়ে, আমার রিলিজিয়ান অবস্থানটা কি, এবং আমার আসলে চরিত্রের নাটকের প্রয়োজনে যে চরিত্রের অবস্থান সেটাকে আরো ফুলফিল করবার জন্য কোন ধরনের আঞ্চলিক ভাষাটা ব্যবহার করা দরকার। আমি টোনে হতে পারে, এক্সেন্টে হতে পারে, আমি সেটা ধরতে হবে। না ধরলে আমি আঞ্চলিক ভাষাই বলছি কিন্তু শুদ্ধ পারফেক্ট যে উচ্চারণটা এই চরিত্রের জন্য প্রযোজ্য সেটা করা হলো না, তাহলে তো ঠিক হবে না, গ্রহণযোগ্যতা পাবে না। তাহলে একজন দক্ষ নাট্যকর্মী হতে গেলে তার কি কি অনুশীলনগুলো খুব বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? একটা হলো কর্মী হওয়া, আরেকটা হলো শিল্পী হওয়া। কিন্তু দলে তো কর্মীও দরকার। জি, দলে অনেক কর্মী থাকে যারা আসলে মঞ্চে উঠে না, ভিজিবিলিটিতে আসে না, ব্যাকগ্রাউন্ডে কাজ করে, ব্যাকগ্রাউন্ডে থাকে। তাহলে তারা কি ইচ্ছা, আকাঙ্ক্ষা কিংবা অনুপ্রেরণায় এই টিমের সাথে যুক্ত হয়? তারা কি অভিনয় করতে চায় না? অনেকে চায় না, চায় না। সে ডিসাইডেড অভিনয় করবে না, এরকম অনেক কর্মী থাকে। তো সে আমি লাইট বোর্ডেই বসবো, লাইটটা করব, ডিজাইন নিজে করার অনুমতি পেলে করব, না পেলে অপারেটই করব, এতেই তার আনন্দ। এখন কে কিভাবে আনন্দ পায়, ও এটাকে ওভাবেই ভোগ করে। কিন্তু মঞ্চের ফ্রেমের ভেতরে লাইটের ওঠা নামা, তার ইন্টেন্সিটি, তার ভলিউম সবকিছু মিলিয়ে যে
ইয়েটা তৈরি হয়, টোটাল গিমিকটা জি। তৈরি হয়, এইটা কিন্তু উপভোগ করে অডিয়েন্স, কিংবা আমরা যারা আর্টিস্ট সেই মুহূর্তে মঞ্চে থাকি তারা এটাকে উপভোগ করি। তখন আমি একই সঙ্গে ভোক্তা এবং উপভোক্তা, শিল্পী জি, জি, জি। তখন উপভোক্তা। তো সেখানে তো আমাকে অ্যাসিস্ট করছে আমার সেই নেপথ্য কর্মীটা। তাহলে একজন নাট্যকর্মী হয়ে ওঠার জন্য এখন যে ক্রাইসিসটা অনেক বেশি প্রকট আমাদের চলমান গ্রুপ থিয়েটারে, কেউ আসলে কর্মী হতে চায় না, আসে না, ওই ভাবনাটা কিংবা আমাদের দলের মোটিভেশন আমরা সংগঠক হিসাবে কর্মীদেরকে সেভাবে দিতে পারছি না, জি। এটাও বিবেচনায় নেওয়া দরকার। তারপর লাজুক এবং আত্মবিশ্বাসহীন যেসব নাট্যকর্মীগুলো, হুম। এই জায়গাটাকে কাটার জন্য মানে কি কি করতে হয় তাকে, মানে কি কি করলে সে এই জায়গাটা কেটে উঠে আসতে পারে? সে যদি আত্মবিশ্বাসী হয় তাহলে আবার লাজুক কেন হবে? আত্মবিশ্বাসহীন যদি হয়, আমি বলছি আচ্ছা। লাজুক এবং আত্মবিশ্বাসহীন। আচ্ছা, তাহলে তার যদি আত্মবিশ্বাস না থাকে, সে তো সবসময় গুটিয়ে রাখবে নিজেকে, মূল চলমান এই দুটো জিনিস অনুশীলন আনতে থেকে- গেলে তাকে কি জিনিসটা করলে তার এই আত্মবিশ্বাসটা আত্মবিশ্বাসটা ফিরে বাড়াতে আসে। হবে। ফিরে আসবে? আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। এখন যারা থিয়েটার করে তাদের যে কনফিডেন্স লেভেল, সেটা যারা করে না তাদের কনফিডেন্স লেভেল এক হুম। না। এক না এই কারণে যে করে সে কিন্তু অনেক কিছুর সাথে ডিল করতে হয় তাকে প্রতিনিয়ত, দলের ম্যানেজমেন্টের সাথে, টোটাল থিয়েটারের বিভিন্ন সেট, লাইট, কস্টিউম, মেকআপ, পোশাক, এগুলোর সাথে তার কানেক্টিভিটি তৈরি করতে হয়, অনেক বেশি রেসপন্সিবিলিটি তার। জি। ফলে তার এই কাজ করার মধ্য দিয়ে সে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আমাদের দেখবেন যে যে কোনো জায়গায় কোনো জব মার্কেটে ইন্টারভিউ দিতে গেলে নাট্যকর্মীরা, থিয়েটার অ্যাক্টিভিস্টরা অনেক ভালো করে হুম। এবং সে পিক আপ হয়। এক্স্যাক্টলি। পরে হয়তো মনোযোগী বেশি থাকে না পেশাদারিত্বের জায়গায়, থিয়েটারের আবেগের জায়গায় এসে এখানে জড়িয়ে যায়, সে কোনো কারণে তার কোয়ালিটি সেখানে ডিটোরেট করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সে এনরোলড হওয়ার সময় তার এই সক্ষমতা বেশি থাকে। তো যিনি লাজুক, তাকে ঠিক করতে হবে যে আমার লাজ, লজ্জা, ভয় তিন থাকতে নয়, একটা কথা আছে। জি। যিনি আর্টিস্ট হবে তাহলে তার লাজকে সে নিয়ন্ত্রণ করতে হবে, ভয় ভীতিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তখন সে টোটাল জিনিসটা নিজের মধ্যেই একটা সক্ষমতা তৈরি করতে পারবে, কনফিডেন্সটা বেড়ে যাবে। একদম একদম। কামাল ভাই, আমরা আসলে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সাথে এভাবে কথা বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত পার হয়ে যাবে। তো আমরা আবারও আপনার সাথে আড্ডায় বসবো। এই স্টুডিওতে আসার জন্য মঞ্চালোকের আপনার অনুভূতিটা যদি একটু জানতে চাই। অনুভূতিটা খুবই চমৎকার। যেহেতু থিয়েটারের মানুষ, থিয়েটারের বিষয় নিয়ে কথা বলবো। জি। একটা হচ্ছে ঘরোয়া আড্ডায় বলা, শিল্পকলার আড্ডায় বলা, আর এরকম একটা অনলাইনে বলা, সেটার কারণে একটা অন্য অনুভূতি কাজ করছে। তো যেটা আমাদের আড্ডা আমাদের মধ্যে থাকতো, এটা এখন অনেকের কাছে অনেকের পৌঁছে কাছে যাবে। পৌঁছে যাচ্ছে। তো ওইটার হুম। অনুভূতি অবশ্যই অনেক বেশি অনুপ্রেরণাদায়ক। আপনাকে ধন্যবাদ, মঞ্চালককে ধন্যবাদ, এবং এই প্রক্রিয়ার সাথে যারা পেছন থেকে নানানভাবে কারিগরি সহযোগিতা করছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকেও আমাদের স্টুডিওতে আসার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা থাকলাম। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের প্রিয়জন, নাট্যজন মোস্তফা কামাল যাত্রার সঙ্গে। তিনি খণ্ডকালীন শিক্ষক, নাট্যকলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নাট্যাধারে আছেন। প্রিয় দর্শক, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।